নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিক নজর রয়েছে আমাদের, আজ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং তার পাশাপাশি তার সঙ্গে অন্যান্য আইনজীবীরাও কিন্তু আজ তার সঙ্গে উপস্থিত রয়েছেন, এবং একই সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ সওয়াল করার কথাও রয়েছে। আজ সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে একাধিক আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই আবেদনে অবশ্যই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেখানে একদিকে যেমন মাইক্রো অবজারভারদের বিষয় উল্লেখ রয়েছে, তাদের প্রত্যাহারের নির্দেশ দিক আদালত, এমন এই আবেদন যেমন করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ আবেদন অবশ্যই এই এসআইআর এর প্রেক্ষাপটে আমরা দেখেছি এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে কিন্তু 2002 সালের তালিকাকে, ভোটার তালিকাকে, এবং 2002 সালের ভোটার তালিকার বদলে যেন 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী 2026-এর নির্বাচন হোক, সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন চলতি বছরেই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচন যেন 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী হোক, সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, কি আপডেট রয়েছে? আজকে তিনি সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। সুপ্রিম কোর্টে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা, এসআইআর সংক্রান্ত মামলা আজ সুপ্রিম কোর্টে, এবং তারই শুনানি রয়েছে। আজ একদিকে যেমন আমরা দেখেছি এসআইআর নিয়ে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে যেমন মামলা করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ দুলা সেন, তাদের মামলা যেমন আজ শুনানি হওয়ার কথা রয়েছে, এবং একই সঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামলা, সেই মামলার শুনানিও কিন্তু রয়েছে সুপ্রিম কোর্ট। এবং আজ এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সওয়াল করতে পারেন, এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অন্যান্য আইনজীবীরাও। এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একাধিক আবেদনও করা হয়েছে। নির্বাচন হোক 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী, সেই আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। নাম বা নামের বানানে অমিল এই শুনানিতে না ডাকা, উপযুক্ত নথির ভিত্তিতে শতপ্রণোদিতভাবে সংশোধন করার আবেদন জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। আজ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি রয়েছে, এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কিন্তু এই মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি আপডেটস পাওয়া যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি ইতিমধ্যে একাধিক আবেদন করেছেন, তিনি কি আজ সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন? দেখো, 1 নম্বর কোর্টে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজির হয়ে গেছেন। প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেখানে তিনি আজকে সওয়াল করতে পারেন। ইতিমধ্যেই তার যে আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে একপ্রস্ত তিনি আলাপ আলোচনা করেছেন। মূল যে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে করতে পারেন, সমস্ত মাইক্রো অবজারভারদের ইতিমধ্যে প্রত্যাহারের যাতে নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়, সেই দিকে তিনি যেমন শুনানির দিকে তিনি লক্ষ্য রাখছেন, তেমনি কিন্তু যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো কিন্তু 100% যে তালিকা প্রকাশ করার কথা ছিল, তার মধ্যে 90-95% তালিকা নাকি প্রকাশ করা হয়েছে। যে তালিকা সুপ্রিম কোর্ট প্রকাশ করতে বলেছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু সে নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করতে পারেন, এবং 1 নম্বর কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করবেন, এবং আইনজীবীদের সঙ্গে বেশ কিছু আলোচনা তিনি ইতিমধ্যেই করেছেন। যা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সওয়াল করছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা নতুন নজিরবিহীন ঘটনা তিনি ঘটাতে চলেছেন, কারণ গত কয়েকদিন ধরে এসআইআর আবহেতে তিনি বেশ কিছু চিঠি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশবাবুর কাছে, এবং সেই জায়গাতেই
যে এখনো পর্যন্ত যে চিঠি দিয়েছিলেন সেই 6টি চিঠির একটিও কিন্তু গণেশ কুমারের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়নি। সেই জায়গাতেও সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো সওয়াল করবেন এবং মাইক্রো অবজারভারদের যাতে প্রত্যাহার করা হয় তার দিকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিক নির্ণয় করতে পারেন। একদমই তাই, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে একাধিক আবেদন করতে পারেন তা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং তার পাশাপাশি তুমি যেমনটা বলছিলে দেবজ্যোতি, যে আজ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে সওয়াল করেন তা কিন্তু নজিরবিহীন হবে। দেবজ্যোতি, একটা বিষয় জানতে চাইবো, এর আগে কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কোনো মামলা লড়েছেন? দেখো, সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার, এবং কোনো রাজ্যে এইভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর সওয়াল করছেন তা কিন্তু কার্যত নজিরবিহীন। কেউ কিন্তু এই বিষয়টি এখনো পর্যন্ত মনে করতে পারছেন না যে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে সওয়াল করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আইনজীবী, তিনি এর আগে একাধিক বিষয়ে সওয়াল করেছেন। তিনি যখন কংগ্রেসের নেত্রী ছিলেন তখন তিনি চুঁচুড়া আদালতে ভিখারি পাসোয়ান কেসেরও তিনি সওয়াল করেছিলেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত চেনা মাটি হচ্ছে এই আইনজীবী মহল। সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েক ঘন্টা বৈঠক করেছেন বিভিন্ন আইনজীবীদের সঙ্গে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে তিনি যেমন বুঝিয়ে দিয়েছেন, তেমন গত 3 দিন ধরে তিনি দিল্লির অন্দরে দাঁড়িয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে এবং জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গকে দখল করার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি যেমন রাজনৈতিকভাবে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশনারকে ব্যবহার করছেন। জাতীয় নির্বাচন কমিশনারকে তিনি কটাক্ষ করে জাতীয় নির্যাতন কমিশনার বলছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করবেন এবং কোন কোন বিষয়গুলোর ওপর আলোকপাত করেন তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা তৈরি হয়েছেন, তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং বেশ নতুন যে আইন দেশে প্রয়োগ হয়েছে তার বিষয়েও কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খ সমস্ত ধারণা নিয়েছেন। সেই জায়গাতে তার যে আইনজীবীরা রয়েছেন তাদের সহকারীর ভূমিকা হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী পালন করতে পারেন, যা ভারতবর্ষের ইতিহাসে কার্যত নজিরবিহীন। একেবারেই তাই। আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে দেবজ্যোতি, আমরা দেখেছি একেবারে যে প্রথম থেকেই কিন্তু এসআইআর নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরেই আমরা জানি বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই প্রেক্ষাপটে এসআইআর নিয়েই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সওয়ালের পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? প্রধান যে আদালত অর্থাৎ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেখানে তিনি উপস্থিত হচ্ছেন এবং রাজ্যের যে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআরে যেভাবে পরিকল্পিতভাবে নাম কাটার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা কার্যত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত একটি চর্চিত বিষয়। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের যেসব শরিকরা রয়েছেন তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূয়সী প্রশংসা করেছেন এই ভূমিকায়, এবং যেভাবে দিল্লির অন্দরে দাঁড়িয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। দিল্লি পুলিশের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটানো হয়েছে যে পশ্চিমবঙ্গের যে গেস্ট হাউস রয়েছে বঙ্গভবন, সেখানে দিল্লি পুলিশের যে ভূমিকা ছিল তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদ ঘোষণা করেছেন এবং সেই বঙ্গভবনে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 22 জন বিশেষ পুলিশকে তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত করেছেন এবং তারাও কিন্তু আজকে থেকে বঙ্গভবনের দায়িত্ব নিয়েছেন নিরাপত্তার। সেই জায়গাতে আজকে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একাধিক অবিজেপি রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছেন এবং ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন 26শে বিধানসভা নির্বাচনের পর গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির যে আগ্রাসী মনোভাব, যেভাবে দখলের রাজনীতি ভারতবর্ষ জুড়ে তারা করার চেষ্টা করছে, যেটা তারা উত্তরপ্রদেশের যে রাজনীতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যে দখলের রাজনীতি করছেন, মানুষের গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে এবং যেভাবে মহারাষ্ট্র দখল করেছে, যেভাবে বিহার দখল করেছে, যেভাবে হরিয়ানা দখল করেছে, সেই জায়গাতে বাংলা দখলের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি কোনো রকমভাবেই কসুর করছেন না। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র লড়াই দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।
যেখানে অন্য রাজনৈতিক দলগুলি আত্মসমর্পণ করেছে ভারতীয় জনতা পার্টির কাছে কার্যত, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতে দাঁত চেপে লড়াইটা করছেন, যা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইন্ডিয়া জোটের অনেক শরিকি ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরার জন্য আবেদন করছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে সওয়াল, তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকরাও, যেমন তাকিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তাকিয়ে রয়েছেন। এবং আদালতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকাটা কতটা রাজনৈতিকভাবে কার্যকর হয়, তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। স্বর্ণালী, সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। অর্থাৎ অবশ্যই আজ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই যে সওয়াল করেন তা যে গুরুত্বপূর্ণ হবে তা কিন্তু বলাই যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা খুব স্বাভাবিক। এবং একই সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধিও, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু একাধিক আবেদন করা হয়েছে ইতিমধ্যে। এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, নির্বাচন হোক 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী নাম বা নামের বানানে অমিলের শুনানিতে না ডাকা হোক, সেই আবেদনও করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। একই সঙ্গে মাইক্রো অবজারভাররা যেন আইনি ক্ষমতা ব্যবহার না করেন, সেই নির্দেশও যেন এ বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হোক, সেই আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানাবো, আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের কথাও কিন্তু ইতিমধ্যেই সেই আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আর ঠিক এই বিষয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের কি মন্তব্য শোনাবো আপনাদের। उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ, और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है। मत का छीनना आपका हक का छीनना, मत छिनेगा तो हक छिनेगा, और हक किस बात का? हर चीज का छिनता चला जाएगा। कल को विरासत के कागज आप बनाने के लिए सरकार आप पे दबाव बनाई, आप नहीं बना पाएंगे। नागरिकता का सवाल आएगा, बहुत सारे सवाल आएंगे। और जो उत्तर प्रदेश में हम लोगों ने एसआईआर को देखा है, ये कहीं ना कहीं संगठित अपराध कर रहे हैं लोग। अधिकारी मिले हुए हैं, कुछ अधिकारी नहीं करना चाहते हैं, लेकिन फिर उसके बावजूद भी अधिकारियों पे दबाव बनाया जा रहा है। और कई जगह हम लोगों ने जो इलेक्शन कमीशन के अधिकारी और सरकार के अधिकारी उनको पकड़ा है और उदाहरण पेश किया है, किसी पे कार्रवाई नहीं हुई। आपके सुल्तानपुर में एक बीएलओ को पकड़ा, उसने बाकायदा प्रिंट किया हुआ फॉर्म ला करके फॉर्म 7 भरवा लिया और वोट कट गए। जिससे शिकायत करता है वो दस्तखत करना नहीं जानता है। नंदलाल, जिसका नाम जिसकी तरफ से फॉर्म भरा गया है, वो अंगूठा मारता है। बीजेपी के लोगों ने दस्तखत मरवा दिए उससे। ये फॉर्म 7 जानबूझ करके किसी लखनऊ, दिल्ली, कहीं ऐसा इनका एक सेंटर बना है, कमांड सेंटर, जहां से फॉर्म भर करके जा रहे हैं, बस्ते की तरह डिस्ट्रीब्यूट हो रहे हैं और वोट कटवाए जा रहे हैं। तो अगर हम आपत्ति उठाते तो इलेक्शन कमीशन कोई जवाब ही नहीं दे रहा, किसी पे कार्रवाई नहीं कर रहा। लगता तो ये कि साठगांठ इतनी पक्की है कि भविष्य में हो सकता है इलेक्शन कमीशन में भी बिल्डिंग पे उनके भारतीय जनता पार्टी का झंडा लग जाए। আপনারা শুনছিলেন সমাজবাদী পার্টি প্রধানের কি বক্তব্য। আমি আবারও যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা দেখেছিলাম কিন্তু কিছুদিন আগেই অখিলেশ যাদব তিনি বাংলায় এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি যেমন সাক্ষাৎ করেছিলেন, তার স্ত্রী ডিম্পল যাদব সেখানে ছিলেন এবং এসআইআর বিষয়ে যে আরো কংক্রিট আন্দোলন হবে সেই বিষয়টিও কিন্তু সেখানে উঠে এসেছিল। এবং তার পরবর্তীতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ, ইন্ডিয়া জোটে কি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপটা আরো এগিয়ে নিয়ে গেল তাকে, কি মনে করছো? দেখো তোমার প্রশ্নের উত্তরে একটু পরে আসছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবী হিসেবে 1994 সালের 10ই ফেব্রুয়ারি তিনি বালুরঘাটে যে আদালত রয়েছে সেখানে তিনি কিন্তু সওয়াল করেছিলেন এবং সেই সময় তার সহযোগী হিসেবে ছিলেন একজন আইনজীবী শঙ্কর চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের রাজত্বে প্রথম বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ ভিখারি পাসওয়ানের কেসেও যেমন তিনি চুঁচুড়া আদালতে হাজির হয়েছিলেন, তেমনি বালুরঘাট আদালতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন। সেই দিক থেকে এসআইআর পরিবেশে যেভাবে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত 24 ঘন্টায় বৈঠক করেছেন, তাতে এসআইআর ইস্যুকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। যে মাইক্রো অবজারভাররা যারা কিন্তু এই এসআইআর তালিকাকে
প্রভাবিত করার চেষ্টা করছে বলে তাহলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। সেই জায়গাতে তাদের যাতে ব্যবহার না করা হয়, তাদের যাতে প্রত্যাহার করা হয়, সেই দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সওয়াল করবেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বৈধ ভোটার যাতে স্বাধীনতার আন্দোলনের আগে থেকে যাদের জমির দলিল পর্যন্ত রয়েছে, সেই সব তথ্যও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 1 নম্বর আদালতে পেশ করবেন। এবং প্রধান বিচারপতির যে বেঞ্চে তার মামলাটি রয়েছে, সেই মামলাটির সিরিয়াল নম্বর হলো 37। সেই 37-এ শুনানি হবে এএসআই মামলায়। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 3টি মামলা করা হয়েছিল, সেই 3টি মামলা, তার মধ্যে দোলা সেন একটি মামলা করেছিলেন, সেই 3টি মামলা কিন্তু একত্রে শুনানি হতে পারে বলে আমরা সুপ্রিম কোর্ট সূত্র থেকে জানতে পারছি। এবং আধার কার্ডকে যাতে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হয়, কারণ এই আদালত সে তার দিকে যাতে দিন নির্ণয় করে। এবং যেভাবে গণহারে 7 নম্বর ফর্ম ফিল আপ করে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাতেও কিন্তু আলোকপাত করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গাতে জীবিত ব্যক্তিকে যেভাবে মৃত করা হয়েছে, মৃত ব্যক্তিকে যেভাবে জীবিত করা হয়েছে, সেই তথ্যও কিন্তু আজকে আদালতে পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি 1 নম্বর কোর্টে পৌঁছে গেছেন এবং শুনানি যেটি হবে সেটা 37 নম্বর সিরিয়ালে রয়েছে। সেখানে 3টি মামলা একসঙ্গে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে আজকে ভারতবর্ষের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন একদমই তাই দেবজ্যোতি, গুরুত্বপূর্ণ তো অবশ্যই। সেক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, এই যে আমরা দেখছিলাম এসআইআর নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ক্রমাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে ইতিমধ্যেই তার সাক্ষাৎ হয়েছে, তারপরেও একাধিক অভিযোগ করেছেন তিনি। এবং এসআইআর আন্দোলনের প্রেক্ষাপটে আজ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, এবং তা কি নির্বাচন কমিশনকে আরো চাপে ফেলবে বলে মনে করছো? দেখো, জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকেও ঠিকমতোভাবে পালন করেনি, একথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। সেই জায়গাতে আজকে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের উপর কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে চাপ পড়তে পারে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কোন অবস্থায় আদালতে যাচ্ছেন, যখন জাতীয় নির্বাচন কমিশন কার্যত চুপ করে রয়েছেন। 6টি প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6টি চিঠিতে জানিয়েছেন, কিন্তু একটি প্রশ্নের উত্তরও কিন্তু এখনও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাননি বলে তিনি জানিয়েছেন। যদিও জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে সমস্ত উত্তর নাকি তারা দিয়েছেন, কিন্তু সেই উত্তর কি দিয়েছেন তা কিন্তু সাধারণ মানুষের কাছে অজানা। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আদালতে সওয়াল করবেন, যা কার্যত জাতীয় নির্বাচন কমিশনারের কাছেও একটা রাজনৈতিকভাবে চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অন্য রাজ্যে যেটা সম্ভব হয়েছে, যেভাবে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, পশ্চিমবঙ্গে কিন্তু তারা করতে পারবেন না। কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক ধাতুতে তৈরি বলে তিনি যে তীব্র কটাক্ষ ভারতীয় জনতা পার্টিকে করেছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আদালতে দাঁড়িয়ে স্বয়ং যে সওয়াল করবেন, তার দিকেও কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলি যারা বেশ কয়েকদিন শীত ঘুমে চলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে, হয়তো তারা বেশ কিছুটা জেগে উঠবেন। কারণ রাজ্যসভা এবং লোকসভাতে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, কংগ্রেসও প্রতিবাদ করছে। সেই জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে অক্সিজেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিলেন, যেগুলো ইন্ডিয়া জোটের শরিক, তাদের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী, সেক্ষেত্রে বিজেপি বিরোধী শক্তিগুলির মধ্যে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাকে তৃণমূল কংগ্রেসকে আরো এক ধাপ এগিয়ে দিল? দেবজ্যোতি, কি মনে করছো? দেখো, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তি আদায় করে নিয়েছে। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, একেবারে দাঁতের দাঁত চেপে লড়াই করছেন, যেখানে অন্য রাজনৈতিক দলগুলি সে রাজ্যে যখন এসআইআর হয়েছে বা ইডি সিবিআইয়ের যে ভূমিকা, সেখানে কার্যত তারা আত্মসমর্পণ করেছিল। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তফাৎ, তারা কিন্তু আত্মসমর্পণ করেননি, একেবারে প্রতিঘাতের জায়গায় গেছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে লড়াই, তা কিন্তু ইন্ডিয়া জোটকে যথেষ্ট শক্তিশালী করবে, মানসিকভাবে
যথেষ্ট অক্সিজেন দেবে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়গুলি আদালতের শুনানিতে তিনি বলেন তার দিকেই তাকিয়ে রয়েছে এবং রাজনৈতিক মহল। অন্যদিকে 1 নম্বর কোর্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং 37 নম্বর সিরিয়ালে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগের শুনানি হবে। সেখানে তৃণমূল কংগ্রেসের যে 3টি অভিযোগ ছিল, একটি মহুয়া মৈত্র, একটি দোলা সেনের যে অভিযোগ ছিল, সেগুলো কিন্তু একসাথে শুনানি হবার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে অবশ্যই দেবজ্যোতি, আমাদের সেদিকে নজর থাকবে। আজ সেই শুনানির দিকে অবশ্যই কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় আজ মুখ্যমন্ত্রী তুলে আনেন, সেদিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু অন্যান্য আইনজীবীরাও আজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে এবং তার পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে সেই আবেদনেও কিন্তু একাধিক উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে। 2025 সালের যে ভোটার তালিকা অনুযায়ী যেন 2026 সালের নির্বাচন হোক সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যে ভোটারদের তালিকা যেন প্রকাশ করার নির্দেশ দিক শীর্ষ আদালত, সেই বিষয়েও কিন্তু আজ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোনোভাবেই যেন যাদের নামেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে, অর্থাৎ তথ্যের যে অসঙ্গতির তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম কোনোভাবেই যেন বাদ না যায় তালিকা থেকে, সেই বিষয়টিও যেন নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট। তার আবেদনও কিন্তু জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত তালিকা থেকে যেন কোনো ভোটারের নাম বাদ না করা হয় সেই বিষয়ের আবেদন জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে বলা হোক। যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে তাদের নাম অনলাইনে প্রকাশ করা হোক। ভবিষ্যতে গণহারে ফর্ম 7 জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেসব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে 5 দিনের বেশি সময় লাগছে, সেক্ষেত্রে স্থানীয় ইআরও কে নিষ্পত্তির অনুমতি দিক কমিশন। পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মাইক্রো অবজারভার প্রত্যাহার করার নির্দেশ দিক আজ শীর্ষ আদালত সেই আবেদনও জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। পাশাপাশি মাইক্রো অবজারভাররা যেন কোনো আইনি ক্ষমতা ব্যবহার না করেন, যেমন শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ, সেই আবেদনও জানানো হয়েছে। শুনানির পরে যাচাইয়ে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। যারা ফর্ম 7 জমা দিচ্ছেন তাদেরকে শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হোক বলেও আবেদন মুখ্যমন্ত্রীর।